বন্ধ থাকুক লেখাপড়া, অন্ধ থাকুক জাতি, আগামীতে দেশ চালাবে মুক্তিযোদ্ধার নাতি। আজ দেশের অবস্থা এরকমই চলছে। কারণ মুক্তিযোদ্ধার কোঠা নিয়ে যে আন্দোলন চলছে, ছাত্রছাত্রীদের উপর যে হামলা চলছে, এগুলো আসলে খুবই ঘৃণিত এবং মেনে নেওয়ার মতো না। 15 তারিখের যে হামলা হলো, মানে ছাত্রলীগের এবং পুলিশের এই দুই দিকের হামলা ছাত্রছাত্রীকে আসলে খুবই মর্মান্তিকভাবে আহত করেছে। মানে এমন একটা অবস্থা চলতেছে দেশের মধ্যে, এই শুধু এই সংস্কার নিয়ে, কোটা সংস্কার নিয়ে, এটা তো অযৌক্তিক কোনো আন্দোলন না। ছাত্রছাত্রীরা কি অযৌক্তিক কোনো আন্দোলন করছে? তাহলে কেন শুধু শুধু তাদের উপরে এরকম নির্যাতনগুলো হচ্ছে? কেন এই আওয়ামী লীগের সেনাবাহিনী দিয়ে, এই আওয়ামী লীগের লোকজনকে দিয়ে এই নিরীহ ছাত্রছাত্রীদেরকে পেটানো হচ্ছে? কেন? এটা কি কোনো দেশের অবস্থা হতে পারে? এটা কোনো রাজনৈতিক অবস্থা হতে পারে? এটা মেনে নেওয়াটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। মানে কেন যেন মনে হচ্ছে যে যুদ্ধ কি আবার শুরু হবে নাকি দেশে। আমরা শুধু যে এই পর্যন্ত জেনেই আসছি যে আমাদের দেশটা একটা স্বাধীন দেশ, আমরা দেশটাকে স্বাধীন করেছি। আসলে প্রকৃতপক্ষে কি আমাদের দেশটা স্বাধীন? আমরা তাহলে কোথায় গিয়ে দাঁড়ালাম? আমাদের দেশ স্বাধীন শুধু নামে, বাস্তবে কি আমরা সত্যি কি স্বাধীন? এই প্রশ্নটা প্রত্যেকজন মানুষের মনেই থেকে যায়। আজ আসলে মনে হচ্ছে যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আগে শুধু বই পুস্তকে আমরা পড়েছিলাম যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, কিন্তু আসলে এখন বাস্তব ক্ষেত্রে এসে সেটার প্রমাণ দেখছি। ঘুমাতে গেলে মনে হয় যে আমাদের ভাইরা, আমাদের ছাত্র ভাই বোনেরা, ওরা কি এখনও ঘুমাচ্ছে, না এখনও ওদের উপর হামলা হচ্ছে? মানে কি যে একটা মর্মান্তিক অবস্থা নিয়ে ঘুমাতে হয়, বাসায় থাকতে হয়, সেটা আসলে বলে বোঝানোর মতো না। যাই হোক, মুক্তিযোদ্ধা কোঠা নিয়ে কিছু কথা। সেটা হচ্ছে যে আমি কিছুদিন আগেও দেখলাম একটা জরিপে দেখা গেছে, প্রথম আলো রিপোর্টে দেখলাম যে 56,000 মুক্তিযোদ্ধা ভুয়া। তাহলে এই যে ভুয়া মুক্তিযোদ্ধারা, ওরা কিভাবে সনদ নিচ্ছে? এইটার একটা প্রশ্ন থেকে যায় না যে এই মুক্তিযোদ্ধারা তাহলে কোথা থেকে আসলো? আবার কত কত হাজার মুক্তিযোদ্ধা যাদের বয়স 1971-এর পরে তাদের জন্মসাল, তাহলে ওরা কিভাবে মুক্তিযোদ্ধা হয়? এই প্রশ্নগুলো আমরা কখনো খুঁজে দেখেছি যে এই মুক্তিযোদ্ধারা আসলে কোথা থেকে আসলো, তাহলে তাদের অবস্থাটা কি, তারা কিভাবে সনদ নিল? আর একটা বড় কথা হচ্ছে যে মুক্তিযোদ্ধা, ঠিক আছে, যারা যুদ্ধ করেছে তাদের আমরা সবসময় সম্মান করে চলি, সবসময় তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, ঠিক আছে, কারণ তাদের জন্য আমরা এই দেশ পেয়েছি। কিন্তু ঠিক আছে, তার মধ্যে তাদের সুবিধাটা যে অন্যরা নিবে, শুধু শুধু নিবে, সেটা তো মেনে নেওয়া যায় না। আর হ্যাঁ, তাদের জন্য একটা কোটা সংস্কার হোক, কেন হবে না? তারাও তো পাক, সেটা মুক্তিযোদ্ধার ছেলে পর্যন্ত থাকুক। এই 50 বছর পরে গিয়ে, 60 বছর পরে গিয়ে নাতির তার কোনো অংশগ্রহণ নেই, নাতির কোনো অবদান নেই, সেই নাতি কীভাবে পায়? এটা তো যুক্তিক একটা কথা। এই অংশগ্রহণটা যে ওরা করেছে, যে কোটা সংস্কার নিয়ে যেই এই মিছিল মিটিং চলছে, হাজার হাজার ছাত্রছাত্রী সারা দেশে যে অংশগ্রহণ করেছে এইসব মিছিল মিটিংয়ে, ওরা তো শুধু শুধু না, ওদের কথারও তো যুক্তি আছে, ওদেরও তো অধিকার আছে। ওরা কি সারা জীবন বেকার খাটবে? ওরা কি সারা জীবন বেকার থাকবে? আবার আপনারাই বলেন বেকারত্ব একটা অভিশাপ, তাহলে ওরা মেধা অনুযায়ী চাকরি পাবে না, কোটায় সব চাকরি হয়ে যাবে। আর কয়দিন পরে আমরা দেখব কি জানেন? আর কয়দিন পরে দেখব যে আওয়ামী লীগ কোটা চলে এসছে। আওয়ামী লীগ কোটা আসলে এগুলো দুঃখের কারণে বলতে হয়। আমি কোনো দল নিয়ে এখানে গবেষণা করছি না, বা কোনো দলের পক্ষে নিয়ে কথা বলছি না। আমি জাস্ট দেশের অবস্থাটাকে তুলে ধরার চেষ্টা করছি। সেটা হচ্ছে কিছুদিন পরে দেখবো আমরা যে আওয়ামী লীগ কোঠা চলে আসছে। যে মোট কথা হচ্ছে যাদের বংশধর বা আওয়ামী লীগ ছিল, বা যারা আওয়ামী লীগ করে, বা যারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত, শুধুমাত্র তারাই চাকরি পাবে, অন্য কেউ আর চাকরি পাবে না। তাহলে যে হাজার হাজার লোকজন আছে, হাজার হাজার স্টুডেন্টরা আছে যারা পাশ করে বেকারত্ব নিয়ে ঘোরাফেরা করছে, তাহলে তাদের কোটা না থাকলে তারা জবটা পাবে না, তাহলে তারা যাবে এটা কোথায়? আর এই যে দেশের একটা অরাজকতা চলছে, আমাদের প্রধানমন্ত্রী নাকি বলেছে যে মুক্তিযোদ্ধার নাতিরা সুবিধা পাবে, নাকি রাজাকারের নাতিরা সুবিধা পাবে। মানে আসলে এই কথাটা আমি একটু অন্য চোখে দেখছি। কী কারণে দেখছি সেটা হচ্ছে যে এখানে আপনার মুক্তিযোদ্ধা কয়জন, কয় হাজার? আপনার 18-20 কোটি মানুষ, এই 18-20 কোটি মানুষের মধ্যে কয়জন মুক্তিযোদ্ধা আছে? আপনার তো 3 ভাগের 1 বাকি হয়তো বা মুক্তিযোদ্ধাই ধরলাম, আর তো 2 ভাগ রয়ে গেছে, যে 2 ভাগ মুক্তিযোদ্ধা না, তাহলে কি তারা পাবে না সুবিধা? এটা কি আপনার কথা? এই কথাটা আপনার বলাটা কি উচিত হয়েছে? আর এই কথাকে তো প্রত্যাহার করার জন্য আবার ধর্মঘট ডেকেছে, হরতাল ডেকেছে ছাত্র সমাজ, ভার্সিটির
সকল স্টুডেন্টরা ধর্মঘট ডেকেছে। তবে আমার কথা হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে দেখেন, একটা দেশ চালাতে হলে শুধু মুক্তিযোদ্ধা নাতি দিয়ে দেশ চালানো যাবে না। এখানে হাজারো হাজারো বিভিন্ন গোত্রের বিভিন্ন শ্রেণীর মানুষজন আসে, সবাইকে নিয়েই দেশ চালাতে হবে। সুতরাং আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে মুক্তিযোদ্ধা করা থাকুক, এবং সেটার একটা সীমিত একটা লাইফ টাইম থাকুক, যে এত পর্যন্ত থাকতে হবে বা এত বছর পর্যন্ত থাকা যাবে বা এত পার্সেন্ট পর্যন্ত থাকা যাবে। তা একটা দেশের চাকরির অবস্থা যদি 56% কোটার উপরে ডিপেন্ড করে, তাহলে আর 44% কীভাবে মানুষ জব নিবে বলেন? এই 44%-এর মধ্যে অনেকে আবার টাকা দিয়ে চাকরি নিবে, ঘুষ দিয়ে চাকরি নিবে, প্রশ্ন কিনে চাকরি নিবে। তাহলে সাধারণ মেধাবী ছাত্রছাত্রীরা ওরা কোথায় যাবে? বিষয়গুলো একটু বিবেচনা করে দেখবেন দয়া করে। আর এই যে ছাত্রছাত্রীর উপর এই অত্যাচারগুলো চলছে, এই যে মারামারি হানাহানি চলছে ছাত্রছাত্রীদের উপর, ওরা যাবেটা কোথায় বলেন? ওদের পিঠও তো দেয়ালে ঠেকে গেছে, কারণ ওদেরও তো একটা উপায় দরকার। প্রধানমন্ত্রীর কাছে আমার একটা অনুরোধ, মানে আমার না, সকলেরই অনুরোধ, যেমন গার্জিয়ানরাও, যেমন আমি এক মায়ের বক্তব্য শুনলাম সেদিন। এক মায়ের বক্তব্য হচ্ছে যে আমার মেয়ের উপরে এই যে হামলাটা করলো, আমার মেয়ের তো এখানে কোনো দোষ নেই, সে তো লিগ্যাল একটা সমাধানের জন্য সবার সাথে একত্রিত হয়েছে, তাহলে আমার মেয়ের উপরে এই হামলাটা কেন হলো? এটার হামলা মামলা পুলিশ মারামারি ছাড়া কি সমাধান হতে পারে না? সেম কথাটা আমারই। এই যে 15 তারিখের হামলায় যারা অসুস্থ হয়ে পড়ে আছে হসপিটালে, সেই হসপিটালে পর্যন্ত ছাত্রলীগের লোকজন গিয়ে হামলা করেছে। তো যাই হোক, কথা হচ্ছে এই যে ছাত্রছাত্রীদের উপর হামলা করলো, তারা হসপিটালে যেতে পারছে না, হসপিটালের দরজা বন্ধ, তালা মারা, ডাক্তার থাকছে না, তাদেরকে সাহায্য করার মতো বা তাদের ট্রিটমেন্ট করার মতো মানে ডাক্তার থাকছে না। এটা কি কোনো আসলে একটা স্বাধীন রাষ্ট্রের, একটা স্বাধীন দেশের অবস্থা হতে পারে কোনো দিন? এটা কি মেনে নেওয়ার মতো একটা অবস্থা? তারপর আবার শুধু তাই নয়, তারা যে হসপিটালে চিকিৎসারত থাকবে সেই অবস্থাটাও নাই, তাদেরকে সেখান থেকেও বের করে দেওয়া হচ্ছে পিটিয়ে। তাহলে ওরা যাবেটা কোথায়? ওরাও তো অসহায়, এখন ধরতে গেলে একদমই অসহায়। কারণ তাদের ঘরবাড়ি বলতেই বিশ্ববিদ্যালয়, এখানেই থাকা, তারা লেখাপড়া করে, এখানেই থাকে, এখানেই খাওয়া দাওয়া করে। অসুস্থ হলে ডাক্তারখানায় যাবে, এটাই তো স্বাভাবিক। সে অসুস্থতায় পড়ে গিয়ে তারা ডাক্তারখানায় গেল, সেখানেও এই আওয়ামী লীগের নেতাকর্মীরা গিয়ে হামলা দামলা চলছে, মারামারি চলছে, পুলিশ গিয়ে তাদেরকে প্রতিহত করছে, ইট পাটকেল ছুড়ছে। আসলে আমার কাছে মনে হচ্ছে যে এটা কোনো ছাত্র আন্দোলন না, এটা মনে হয় যে স্বাধীনতা যুদ্ধ চলছে, এরকম একটা অবস্থা। তবে দোয়া করি, আমি মনে পড়ে চাই দেশের সকল গার্জিয়ানরাই চায়, কারণ তাদের সন্তানরাই তো এই যুদ্ধের সাথে জড়িত। তো সবাই চায়, আমিও চাই যেন এটার একটা সুষ্ঠু সমাধান তাড়াতাড়ি হোক। উপর লেভেলের যারা রাষ্ট্র পরিচালনার কাজে যারা আছেন, তাদের কাছে মিনতি এটাই যে দেখেন, কোটাটা থাকুক, কিন্তু এটাকে সংস্কার করে একটু সীমিত একটা লিমিটেশনের মধ্যে চলে, একটা সময়সীমার মধ্যে নিয়ে আসুন, এবং বাকি সকল ছাত্রছাত্রীকে সুযোগ সুবিধা দেওয়ার মতো একটা অবস্থা তৈরি করুন দেশের। কারণ দেশে শুধু মুক্তিযোদ্ধারাই না, আরও অনেক মানুষই অংশগ্রহণ করেছে, যারা অনেক মুক্তিযোদ্ধা আছে এখনও, যারা কোনো ভাতা টাতা নেয় না এবং নিজেকে জাহির করে না যে আমি মুক্তিযোদ্ধা। কারণ তারা যে প্রকৃত মুক্তিযোদ্ধা যারা, তারা কখনো নিজেকে ওইভাবে জাহির করতে চায় না, কারণ তাদের উদ্দেশ্য ছিল দেশটাকে স্বাধীন করা। ওদের উদ্দেশ্য শেষ, ওদের কাজও শেষ। তারা এই ভাতা নিয়ে পড়ে থাকে না, তারা নিজেকে সমাজের মধ্যে তুলে ধরার মতো মন মানসিকতা নিয়ে ওরা বসে থাকে না। তো এই জন্য বললাম যে শুধু তো রাজনৈতিক নেতাকর্মীরা এবং শুধু আপনার মুক্তিযোদ্ধারাই দেশ স্বাধীন করে নাই, অনেক ছাত্রছাত্রীরাও তখন এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই কিন্তু সর্বপ্রথম এই যে যুদ্ধের ডাক শুরু হয়। সর্বপ্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরই কিন্তু সর্বপ্রথম এই জয় বাংলার মিছিল নিয়ে বের হয়েছিল এবং দেশ স্বাধীনের মিছিল নিয়ে বের হয়েছিল। সুতরাং এখান থেকেই যুদ্ধ শুরু হয়েছিল। আর আজকে তারাই নিপীড়িত, নির্যাতিত। এটা আসলে খুবই ঘৃণিত একটা কাজ। আসুন সবাই মিলে এটার পক্ষে কাজ করি, সুষ্ঠু একটা সমাধানের পক্ষে আমরা কাজ করি। কেননা এভাবে চলতে থাকলে, এই মারামারি কাটাকাটি চলতে থাকলে কখনো ছাত্র সমাজ দামিয়ে রাখা যাবে না। ফলশ্রুতিতে কি হবে জানেন? দেখবেন কিছু নিরীহ প্রাণ অকালে হারাবে। এই হলো আমাদের দেশের অবস্থা। চাই না আমি এই অবস্থার উন্নতি হোক। আমরা সকলে মিলে একসাথে কাজ করি, একসাথে দেশ গড়ি, সোনার দেশ গড়ে তুলি। আজ এ পর্যন্তই থাক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।